মিনিটের জন্য দেবর্ষী বাবুকে বলতে দিতে পারলাম না। দেখুন, কিন্তু যে ইস্যুতে আসছেন, যে ইস্যুতে আমরা বলেছিলাম একটু টেনশনে থাকা ভালো, সেটা হচ্ছে কে অস্বস্তি বাড়ালেন কি অনন্ত মহারাজ, বিজেপির অনন্ত মহারাজ কি বললেন। দেখুন অনন্ত মহারাজ কি বললেন। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা, যে লাজ ভান্ডি কি চেনেন তো, মাদারি দেখায় না, খেলা দেখায় না, এরা ওই স্টাইলে হয়। আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গলায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেন। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নোটি কি ক্যা হো রা হ্যায়, সব ইসকো বন্ধ করওয়াই, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্ম শিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। একেবারে বেসুরো অনন্ত মহারাজ অস্বস্তি বাড়ালেন বিজেপির, এটাই তো উঠছে প্রশ্ন, জনতার প্রশ্ন প্রথম। হ্যাঁ প্লিজ, কার উদ্দেশ্যে? বিজেপিকে অনন্ত মহারাজ তো আপনাদের সাংসদ, আপনাদেরই সমালোচনা করছে, এতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না? এবং প্রচন্ড সমালোচনা। দেখুন, অনন্ত মহারাজ আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ থেকে উনি প্রথম সাংসদ হিসেবে দিল্লি গেছেন। তার যে দাবি দেওয়া আছে, উনি তো স্পষ্ট করলেন যেখানে সাংবাদিকদের সামনে, যে উনি জনতার যে দাবি তার প্রতিফলন দিয়েছেন। ভারতীয় জনতা পার্টিটা অস্বস্তির ব্যাপার নয়, কারণ আমরা আমাদের যে স্ট্যান্ডটা পরিষ্কার করে বলে দিয়েছি। আমরা বিচ্ছিন্নতাবাদীদের কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গ অখণ্ড আছে, কারণ ইতিমধ্যেই 1947 সালে পশ্চিমবঙ্গ মানে বঙ্গ ভাগ হয়েছিল। আমরা পশ্চিমবঙ্গে ভাগের পক্ষে নই, সে কথা আমরা স্পষ্টই জানিয়ে দিয়েছি। এবং এই সঙ্গেই জানিয়ে রাখি যে অনন্ত মহারাজের যে দাবি দেওয়া ছিল গতবারেও যখন তিনি সংসদে গেছেন, এরপরে লোকসভা ভোটের পরে তাঁর যে দাবি দেওয়া আছে সেগুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার্য হবে, যেটা আমাদের মুখ্য স্পোক্সপারসন বলে শ্রমিকদা বলে দিয়েছে। এবার জনতার প্রশ্ন, আবার জনতার প্রশ্ন আছে। কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? উপস্থিত সকল অতিথিবর্গকে জানাই শুভ সন্ধ্যা। আমি রাহুল সর্দার। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখপাত্রকে। আসন্ন 2024-এর লোকসভায় এই তৃণমূল বিজেপির
যে ইনি বিজিত সাংসদ হ্যাঁ। অনন্ত মহারাজ এই এখানে যে মন্তব্য করলেন বা যে কথা বললেন, তো এই পরিস্থিতিতে কি আপনাদের কোনো সুবিধা হবে? দেখুন, বিজেপির সাংসদ যে কথা বলেছেন সেই পরিস্থিতিতে আমাদের নির্বাচনী সুবিধা হবে কিনা আমরা সেই প্রসঙ্গে একদমই যাব না। তার কারণ অনন্ত মহারাজের যে এই স্ট্যান্ডটা রাজবংশীদের নিয়ে, সেটা কিন্তু অনেক আগে থেকেই জানা ছিল। এটা নতুন নয় যে উনি আজকে এই স্ট্যান্ডটা নিচ্ছেন। ফলে প্রথম কথাটা হচ্ছে, একটা বিচ্ছিন্নতাবাদী স্ট্যান্ড থাকা একজন মানুষকে বিজেপি সাংসদ কেন করলো, সেটা প্রথম প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে, খুব পরিষ্কারভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস দুটো ইস্যু নিয়ে এই নির্বাচনে যাবে। 1 নম্বর হচ্ছে, আমরা কেন্দ্রের কাছে 1,60,000 কোটি টাকা পাই, 1,60,000 কোটি সেইটা ফেরত দাও। 2 নম্বর হচ্ছে, আমাদের যে 57টা জনমোহিনী মানুষের জীবনকে ছুঁয়ে যাওয়া রাজ্য সরকারের প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমি অন্যদের কাছে আসবো, তবে দেবর্ষী ভট্টাচার্য অনেকক্ষণ বসে আছেন। দেবর্ষী বাবু, আমি যেটা বলছি যে তৃণমূল আর বিজেপি এই সব মিলিয়ে যা দেখলাম, কি অবস্থায়? দেখুন, এই পরিস্থিতিতে এখানে ইয়াঙ্গার জেনারেশন আমাদের সামনে রয়েছে, কিন্তু একটা ইউনিয়ন, একটা গভর্নমেন্ট ফর্ম হবে, সেখানে কোনো বেসিক জায়গাটা কিন্তু আমরা কেউ আলোচনা করছি না, বা এই যে নেতাদের যে বাইট দেখালাম তারাও করছেন না। এই যে সমাজ বিভাজনের তার একটা ফসল এই যে অনন্ত মহারাজের বক্তব্য, অর্থাৎ এই যে আরো সমাজকে কেটে দাও, আরো সমাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করো, সেখান থেকে আইডেন্টিটি পলিটিক্স থেকে যতটুকু নির্যাস আমি নিয়ে নিতে পারি, এবং তার একটা রিয়েল প্রোডাক্ট এই যে ভোল বদলের একটা আমরা স্টেটমেন্ট পেলাম, এরকম আরও পাবো। যত আইডেন্টিটি পলিটিক্সকে, সমাজকে যত আমরা বিভাজন করব, যত বিভাজন করে আমরা ভোট বাক্স বাড়াতে যাইব, তার এইটা হচ্ছে রেসিপ্রোকাল একটা অ্যাক্ট। কিন্তু একটা ইউনিয়ন গভর্নমেন্ট হচ্ছে আজকে 16,518 কোটি টাকা, যেটা আমি দেবর্ষী ভট্টাচার্য বা অয়ন ভট্টাচার্য বলছে না, মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলছে, সিজিআই যে 16,518 কোটি টাকা স্ক্যাম, এত বড় স্ক্যাম হয়নি এবং আনকনস্টিটিউশনাল। তার মানে যে টাকাগুলো কালেক্ট হয়েছিল সেগুলোও বেরোয়নি, সেই টাকার ফিউচার কি হবে সেই নিয়ে কিন্তু কোনো বক্তব্য নেই, কারোর এজেন্ডায় নেই। একটা ইউনিয়ন গভর্নমেন্ট এত টাকা পাবলিক মানি, যেটা আনকনস্টিটিউশনাল বলেছে সুপ্রিম কোর্ট, তার রিকভারি কি করে হবে? বুঝলাম, কিন্তু আপনাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন ইস্যু আছে, আপনাদের আইন শৃঙ্খলা নিয়ে ইস্যু আছে, কিন্তু আপনাদের রাজবংশী নিয়ে বা মতুয়া নিয়ে বা চা বলয় নিয়ে ইস্যু। আমি দেবর্ষী বাবুর সাথে একেবারে 100% একমত যে আসলে তো ছোট ছোট করে খণ্ড খণ্ড বিখণ্ড করা হচ্ছে। আপনি খেয়াল করুন, 2011-র আগের দার্জিলিং, বিমল গুরুং রোশনগিরি নেতা মমতা ব্যানার্জি তাকে কি বললেন, যে দার্জিলিং আমরা আলাদা দিয়ে দেবো, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে তৃণমূলে নিয়ে এলেন, ভোটটা নিয়ে নিলেন। তারপর তখন কামতাপুরি কি কথা হয়েছিল, স্লোগান উত্তরে কামতা, দক্ষিণে মমতা। আপনার নিশ্চয়ই মনে আছে, এই কামতাপুরীদের সেই আন্দোলনকে সেদিন সমর্থন করলেন। তারা কি হল, আমি তো বলছি বারবার, টিএমসি আর বিজেপি কোনো আলাদা বোকে নয়, একই বোকের দুটো ফুল। এরা একবার টিএমসি থেকে বিজেপি চলে যাচ্ছে, এই লোকগুলোই বিজেপি থেকে টিএমসি চলে যাচ্ছে। এই অনন্ত মহারাজকে আপনি দেখুন, এর বাড়িতে টিএমসিও ফুল নিয়ে যাচ্ছে, একে বিজেপি তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিচ্ছে। টিএমসি থাকার সময় বলছে হ্যাঁ আপনাকে পৃথক রাজ্য দেবো, ইনি বলছেন আমরা, বিজেপি বলছে আমরা আলাদা কেন্দ্র শাসিত দেবো। আসলে মানুষকে ছোট ছোট করে অভিযোগ করলো এবং সিপিআইএম অভিযোগ করলো। কেয়া, আসছি তোমার কাছে, আসছি কেয়া, সুবিধেবাদী রাজনীতি, দু দলই তার মানে আক্রমণের শিকার। আমি আসছি, হ্যাঁ বলুন। যে কমিউনিস্টদের স্বভাব সুলভ মিথ্যে কথা উনি এইমাত্র বললেন যে মমতা ব্যানার্জি বলেছিলেন দার্জিলিং দিয়ে দেবো, এই মিথ্যের জন্য জনগণ ওদের পশ্চিমবঙ্গের বাইরে বার করে দিয়েছিলেন। কবে বলেছিলেন দার্জিলিং? আপনার এত মিথ্যে কথা লজ্জা করে না? আপনার এত মিথ্যে কথা লজ্জা করে না? একটা নির্লজ্জ একটু শান্ত, আমি কেয়ার কাছে আসি, না সেইভাবে আক্রমণ না, প্লিজ প্লিজ, সুবিধেবাদী রাজনীতির শিকার উভয় পার্টি। থামুন চন্দনবাবু, আমি সুবিধেবাদী রাজনীতির আক্রমণ। ওকে, ধন্যবাদ, প্লিজ, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরে প্রথমটাই জিজ্ঞাসা করতে চাই, সত্যি কথা, বিমল গুরুং কে? বিমল গুরুংয়ের হাত ধরে জিটিএ যেটা হয়েছিল,
সেটা কেন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? পরবর্তীকালে বিমল গুরুংকে তার প্রতি এরকম রেড অ্যালার্ট জারি করা, তার প্রতি এক সেকেন্ড বলছি চন্দনদা বলছি, আমার প্রশ্ন হচ্ছে না আমরা বলছি রাজনীতির তারপরে কথা আবার বলছেন বিমল চন্দনদা। গুরুংকে কি কারণে উভয় পার্টি তাকে কি? আবার রেড কার্পেট বিছিয়ে ফেরত আর নিয়ে আসা হলো? বিমল গুরুং অর্থাৎ বিমল মমতা গুরুং বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সুবিধাবাদী সংসদ রাখেননি। রাজনীতি যদি কেউ করে থাকেন তার সংসদ নাম রাখেননি। এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মতুয়া ভোট ব্যাংক করেছেন পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন, আপনি যেটা বলছেন জাতিগত বিভাজন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু আচ্ছা, করেছেন। আচ্ছা। মতুয়া থেকে আপনি মনে নেই আপনার বীণাপানি দেবীর বাড়িতে যাওয়া, সে বড়বার কাছে যাওয়া থেকে শুরু করে মতুয়া, Okay. রাজবংশী, Okay. উনি আবার পাহাড়ে গিয়ে তাতে ক্ষান্ত হননি, উনি লেপচা জগৎ শুরু করেছেন, উনি বিভিন্ন পাহাড়ের মধ্যে পর্যন্ত না, দুটো দলই বিভাজন কি একই করছেন। পথে হাঁটছে? না, কেন হাঁটবো? Okay. আমরা বারে বারে ব্যাস, বলছি ঠিক আছে। আমরা মানুষের কৌশিক বিশ্বাস। পক্ষে, আমরা সারা দেশের আসছি, মানুষের আসছি, পক্ষে আসছি। নরেন্দ্র মোদী কাজ কৌশিক করছেন, বিশ্বাস। একাগ্রচিত্তে কাজ করছেন। তৃণমূল এরা খালি কংগ্রেস আগে বিভাজনের থেকে রাজনীতি শুরু করছেন। করেছে দুবারে বিভাজন। কথা বলছেন, এটাই তো প্রশ্ন। প্লিজ, ওকে, হয়ে গেল, সময় শেষ, সময় শেষ, প্লিজ কৌশিক বাবু। দেখুন, বিভাজনের রাজনীতি ভারতবর্ষে কারা করে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানেন, এটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। বিভাজনের কথা কে বলেছিল? প্লিজ, আবার- প্লিজ, আমি জিজ্ঞাসা করি। না, ঠিক আছে, আমার সবাই প্রশ্নের দেখুক জিজ্ঞাসার তাহলে উত্তর দিতে হবে। বিজেপি কিভাবে ডিবেট করে, সবাই দেখুক। প্লিজ, প্লিজ। এইবার Okay. আমরা বিভিন্ন বোর্ড করে তাদের যে সমস্যাগুলো, আমি পাহাড়ের কথা বলছি, তাদের যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে ইট ইজ এ মডেল অফ গভর্নেন্স। Okay. এই মডেল অফ গভর্নেন্স সারা বিশ্ব জুড়ে স্বীকৃত, এবং সেই বোর্ডগুলো গঠন করে তাদের যে লোকাল প্রবলেমসগুলো সেগুলো যাতে আরো ভালোভাবে অ্যাট দ্য মাইক্রো লেভেল সলভ করা যায়, এই জন্যই আমরা করেছি। Okay. যার জন্য কিন্তু আজকে পশ্চিমবঙ্গে 2021 সালেও তৃণমূল মাননীয় প্রধানমন্ত্রীজি 2021 সালে 13টা মিটিং করেছিলেন, বেশ। ইফ আই এম নট রং। তারপরেও কিন্তু এই একই আমরা মডেল কি সন্দেশ এই তৈরি হয়েছে? দেখুন, এই হচ্ছে এই সিপিএম, মাইক্রো এই হচ্ছে না, সিপিএম। চন্দনদা, please। আরে আবার এই শূন্য মাইক্রো হবে লেভেলে কেন কথা? আপনি মাইক্রো লেভেলের যে কথা বললেন না, ডেভেলপমেন্ট মডেল হচ্ছে সবাইকে শাহজাহান। বলার সুযোগ দেওয়া হবে, শাহজাহান হচ্ছে সবাইকে এদের বলার মডেল। সুযোগ দেওয়া উচিত এটা রোল আপনাদেরও। মডেল শেখ শাহজাহান মেয়েদের ডেকে পিঠে শিল্প তৈরি করেছিল। মাইক্রো লেভেল অর্গানাইজেশনের কথা বললেন না, কিছু যে বলার আপনারা চেষ্টা ভাগটা কেন করছিলেন। করেছেন? প্লিজ, মাইক্রো লেভেল সবাইকে আরে বলার শূন্য সুযোগ থেকে দিতে হবে। মহাশূন্যে যাচ্ছেন, এবার তো একটু লাজ আরে বাবা, লজ্জা জেলে থাক। শূন্য। এবার একটু লাজ লজ্জা থাক। শূন্য, আপনারা শূন্য জেলে থেকে ভর্তি। মহাশূন্যে যাচ্ছে। আপনার আগামী বড়মন্ত্রী 50 কোথায়? বছরে একটা সিট আপনার পাবেন না। খাদ্যমন্ত্রী কোথায়? আপনার আগামী শিক্ষামন্ত্রী 50 কোথায়? বছরে একটা সিট দেখা পাবেন করতে না। যাবেন? শূন্য থেকে মহাশূন্যে। ওকে, জেলেও তো শূন্য। কৌশিকবাবু বলছিলেন না সরকারি থাকুন, টাকা আসেনি ওই অনেক। আনন্দে থাকুন। কৌশিকবাবু প্লিজ, আমি জনগণের আপনার টাকা- বলার সময় বলিনি কৌশিকবাবু, প্লিজ। তো এই কৌশিকবাবু বলছিলেন কত টাকা বাকি, সেই টাকার জন্য ভারতের সংবিধানের মুখে। 131 নম্বর ধারায় সুপ্রিম কোর্টে মামলা করা যেত, রাজ্য সরকার করতে পারতো, কেন্দ্র সরকার টাকা না দিয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তার পিছনে অর্ডার দিত। এক, ফাইন্যান্স কমিটিতে একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি যে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। ফিনান্স কমিটিতে একটা চিঠি দেওয়া হয়নি যেখানে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। আসলে প্রান্তিক মানুষকে মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কেন্দ্র বিজেপি আর তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে বল নিয়ে খেলা করছে। আচ্ছা। আমি আপনাকে যা 10 সেকেন্ড নেবো। বাংলা ভাগের কথা এরা বলছে, আপনার মনে আছে তুফানগঞ্জের বিধায়ক, বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজেপির এমএলএ মালতী রাভা রায়, তিনি বলেছিলেন কি? তিনি বলেছিলেন বাংলা ভাগ চাই, নিশীথ প্রামাণিকের সামনে বলেছেন। যারা শুভেন্দু সুকান্তর গন্ডগোল মেটাতে পারে না, তারা কি বাংলা ভাগ করতে পারে বলে আপনি বিশ্বাস করেন? আমি আসবো, আমার সময় শেষ হয়ে আসছে। কারণ এই যে খেলা, এই খেলা বিভিন্ন ইস্যুতে খেলা হচ্ছে। কেউ ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, কেউ রাজবংশী, কেউ মতুয়া, এই সমস্ত নিয়ে রাজনীতির খেলা চলছে। কিন্তু আরো একজন প্রতিদিন খবরের শিরোনামে থাকেন, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আজকে বললেন দাদাগিরি পশ্চিমবঙ্গে কে করতে পারে দিলীপ ঘোষ ছাড়া? দেখুন। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। পরোয়াহীন দিলীপ ঘোষ, দল সতর্ক করেছে, নির্বাচন কমিশনও সাবধান করে দিয়েছে। তবু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে। বুধবার আবারও বিস্ফোরণ। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। হুইল চেয়ারে বসা নিজের স্ত্রীকে পাশে নিয়ে সম্প্রতি প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ফের পরোয়াহীন।
অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নয়, কেবল উন্নয়ন, কেবল মোদি। এই ধরনের কথাবার্তা মহিলাদের ইঙ্গিত করে বলা এটা কখনোই উচিত নয়, এবং তিনি কিন্তু তার স্বভাব পাল্টান না। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে, সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। 19শে এপ্রিল শুরু লোকসভা ভোট, হাতে খুব বেশি আর সময় নেই। এখনো সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, আসানসোলের মতো আসন। একে হাতিয়ার করে বিজেপিকে বিততে ছাড়ছে না তৃণমূল। দিলীপ অবশ্য বেপরোয়া, তিনি চালিয়েই খেলছেন। দিদি কি গোয়াতে বল, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করো, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সাবধান করে দিয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ আছেন দিলীপে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। আমি অ্যাকশন করি। এবার দাদাগিরির হুঙ্কার। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। নিউজ 18 বাংলা।